আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের পোশাক শিল্প এখন বড় ধাক্কার সম্মুখীন হচ্ছে এবং জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। তার পাশাপাশি দেখা গিয়েছে যে অর্থনৈতিক দিক থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থাবা বসিয়েছে বাংলাদেশে, তেমনি ভারত তার রাজনৈতিক কৌশলে কিন্তু চাপে ফেলেছে বাংলাদেশকে। ছাত্র জনতা ক্ষমতামুখী না, ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে, আপনাদের রাজনীতির কবর তৈরি হবে। যদি আপনারা 16 বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন, আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান, নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন, তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল, সেই মুগ্ধরা, সেই নিয়াজ এবং আসিফরা, সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে। বাড়ির সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন, তো ওপার থেকে বলছে, হ্যাঁ রে দেবর, এই ঘটনা কি সত্যি? তা আমি বললাম, কি সত্যি বৌদি বলো দেখি। তোরা যে লোকটাকে বসিয়েছিস ক্ষমতায়, সে তো আসলে মনুষ্য না রে। আমি বলি, এই বৌদি খবরদার, কলকে রেকর্ড করে আমাকে ট্র্যাপে ফেলবা। আরে শোন, সে তো আসতো খিলাড়ি, এক ডোজ দিয়েছে মাইরি, এবার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলুম না। আমার একটি স্লোগান এখন সকল জায়গায় ছড়িয়ে পড়েছে। কি স্লোগান? ধর 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 সমন্বয়ক ধর, ধৈরা ধৈরা দোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা তারই কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের হতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। পারে সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, পুলিশ কর্মকর্তাদের এটি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে, নতুবা তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন। সেই সাথে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। ছাত্র জনতা ক্ষমতামুখী না, ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না, আমরা জনতাকে দেখছি। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায়, তাতেও আমাদের আপত্তি থাকবে না। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। দৃষ্ট করে একটা কথা বলি, শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের,
বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র স্বপ্ন দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। এই দল হবে জনগণপন্থী, বাংলাদেশপন্থী। যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায়, এই দল হবে সেই আগ্রাসন বিরোধী। এই দল বাংলাদেশের মধ্যম পন্থায় রাজনীতি করবে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন। স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি 20 জন সহযোদ্ধাও থাকে, তারপরও আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে, দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না। সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে কাজ করার। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না, আমাদের কাজ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল, কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। আপনাদের আমাদের একটি লড়াইয়ে খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে। এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে, তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নামেই হোক না কেন, যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে, তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে, আর বিপদে এভাবে রাস্তাঘাট ঘাটে ফেলে পালিয়ে চলে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই নেতা কর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। যারা আওয়ামী লীগের দোসর ছিল, তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধাভোগী যে কিছু দালাল ছিল, তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে। এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে, তারা যদি মাঠে নামে, আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে। কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদী সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পড়ে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে। তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী ছিলেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো, এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, যে ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী। ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে, এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা, যে আমাকে আমি ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ, মৌলবাদকে দমন করছি। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্নে ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাবো। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে, এটা কংগ্রেসের পজিশন, এটা বিজেপির পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কি কি জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়ে এই বাংলাদেশে থাকতে হবে। এবং আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ
একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে, আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে, কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো। শুধু সেটাই না, বাংলাদেশের অন্য জাতিসত্তার মানুষ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কি বলেছে যে আমরা বাংলাদেশের, আপনি এখনো কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি, আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে, ঠিক আছে। আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি। বাংলাদেশের পোশাক শিল্প এখন বড় ধাক্কার সম্মুখীন হয়েছে এবং জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। তার পাশাপাশি দেখা গিয়েছে যে অর্থনৈতিক দিক থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থাবা বসিয়েছে বাংলাদেশে, তেমনি ভারত তার রাজনৈতিক কৌশলে কিন্তু চাপে ফেলেছে বাংলাদেশকে। সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পোশাক শিল্প আজ অস্তিত্বহীনতার মুখে, সেখানে লাভের মুখ দেখছে ভারত সরকার। বাংলাদেশের পোশাক শিল্প এবার বড় ধাক্কার সম্মুখীন। সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সেদেশের অর্থনৈতিক পরিস্থিতি আজ বিপর্যস্ত। বাংলাদেশের অর্থনীতিতে যেমন থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনি ভারত তার কৌশলী চালে চাপে ফেলেছে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রগুলিকে। আর সমস্ত চাপে পড়ে বাংলাদেশের পোশাক শিল্প যখন অস্তিত্বহীনতার মুখে, তখন লাভবান হচ্ছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা এশিয়ার এই স্বল্পোন্নত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে কঠিন সংকটে ফেলতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, ব্যবসায়ী ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। আবার এরপরই গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এই সুবিধার মাধ্যমে এতদিন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পৌঁছাতে পারত বাংলাদেশ। ফলে এই সুবিধা বাতিলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানোর এই সুবিধা এতদিন পেয়ে আসছিল বাংলাদেশ। ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক সহ যেসব পণ্য রপ্তানি হয়, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে সেগুলি এখন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কিছুটা হলেও বিপাকে পড়বে সে দেশের তৈরি পোশাক খাত। কিন্তু এবার বাংলাদেশের পোশাক শিল্পকে ধরাশায়ী করতে যে নতুন তথ্য সামনে আসছে, সেই চাল ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নয়, স্বয়ং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসই এবার নতুন কৌশলে আরও কিছুটা বিপর্যস্ত করল সে দেশের পোশাক শিল্পকে। এনবিআর এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত থেকে সুতো সহ আরো অন্যান্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্রশিল্পে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে, কারণ দেশের পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতোর প্রায় 90% ভারত থেকে আসে। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতো আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা স্থানীয় সুতো উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে আসছিলেন। যদিও বাংলাদেশ চীন ও তুরস্ক থেকেও সুতো আমদানি করে, তবে ভারতীয় সুতোর আধিপত্য ছিল বাংলাদেশের জন্য অনস্বীকার্য। কিন্তু মোহাম্মদ ইউনূস মনে করছে তার এই সিদ্ধান্ত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য এবং বাংলাদেশকে সমুদ্র অঞ্চলের অধিপতি হিসেবে উল্লেখ করায় চীন ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। এরপর থেকেই ভারত একের পর এক কূটনৈতিক কৌশলে বাংলাদেশকে চাপে ফেলতে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চড়া হারে শুল্ক আরোপের ফলে এমনিতেই বাংলাদেশের পোশাক শিল্প মাথা তুলে দাঁড়াতে পারছে না। এরপর স্বয়ং মোহাম্মদ ইউনূসের এই ভারত বিরোধী চাল পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে, আপনাদের রাজনীতির কবর তৈরি হবে। যদি আপনারা 16 বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন, আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান, নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন, তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন, জুলাই, আগস্টে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, সেই মুগ্ধরা, সেই নিয়াজ এবং আসিফরা, সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে। বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই। রাজনৈতিক ছত্রছায়ায়
বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত 16 বছর, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায় নতুন নতুন ব্যানারের ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং নেতাদের ছত্রছায়ায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে। হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে শুরু করে ঢাকা শহরের 20 লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা বলছি, আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে, হোয়াইট চেকবুক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন, হাট ঘাট মাঠ দখল করতে পারবেন, ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন, যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন, কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন। আপনাদেরকে মনে করিয়ে প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে অসংখ্য অশেষ ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি এরকম দেশের বিভিন্ন পলিটিক্যাল নিউজ এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো পেতে চান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।